আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো পরীক্ষার জন্য রসায়ন সপ্তম অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে প্রশ্নের উত্তর করাটাও সহজ, কারণ এই অধ্যায়ে তিনটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলা আছে। এক নম্বর হলো রেডক্স বা জারণ বিজারণ, আরেকটা হচ্ছে নন রেডক্স বা যেখানে জারণ বিজারণ ঘটে না, আরেকটা হলো লা শাতেলিয়ারের নীতি। তো এই তিনটা টপিকের মধ্যে রেডক্স বা জারণ বিজারণ বিক্রিয়াটা কিন্তু সবচেয়ে বেশিবার পরীক্ষাতে আসে। তো কোনো বিক্রিয়া উদ্দীপকে থাকলে এটা যে জারণ বিজারণ কিনা বা রেডক্স কিনা তা তুমি কিভাবে প্রমাণ করবে, আজকের ভিডিওতে আমি সে বিষয়ে কথা বলবো। তো আমরা নমুনা হিসাবে এই দিনাজপুর বোর্ড 20 এবং সকল বোর্ড 18 সালের একটা বিক্রিয়াকে তুলে নিয়েছি। এই বিক্রিয়াটা রেডক্স বা জারণ বিজারণ কিনা তা আমরা কিভাবে প্রমাণ করব। আমি ক্লাসে পড়ানোর সময় একটা কথা তোমাদের বারবার বলছি যে কোনো বিক্রিয়া রেডক্স বা জারণ বিজারণ কিনা এটা প্রমাণ করার জন্য তোমাকে স্টেপ বাই স্টেপ কিছু ধারাবাহিক কাজ করে যেতে হবে। প্রথম হলো তোমাকে সমতাকরণটা চেক করতে হবে ঠিকঠাক আছে কি না, না থাকলে সমতাকরণ করে নিতে হবে। তারপরে জারণ মান লিখতে হবে, তারপরে জারণ মান বৃদ্ধি পাইল কার সেটা দেখতে হবে, এবং ওটা দেখে জারণ অর্ধ বিক্রিয়াটা লিখে ফেলতে হবে, কারণ জারণ মান বৃদ্ধি পাইলে সেটা জারণ বিক্রিয়া হয়। আচ্ছা, এরপরে জারণ মান হ্রাস পাইল কার সেটা দেখতে হবে, জারণ মান হ্রাস পাইল কার সেটা দেখতে হবে, এবং জারণ মান হ্রাস দেখে বিজারণ অর্ধ বিক্রিয়াটা লিখতে হবে। তাহলে এই তো আমরা জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া লিখতে পারলে 80% কাজ শেষ। এরপরে আমরা জারক বিজারক পদার্থ এবং দর্শক আয়ন চিহ্নিত করব এবং বিক্রিয়ার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত দিব যে হ্যাঁ এটা রেডক্স কি নন রেডক্স। তো ঠিক আছে, দেখো আমরা আজকের এই বিক্রিয়াটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আসো, তো প্রথমত আমি একটু তোমাদের সুবিধার্থে বিক্রিয়াটা আরেকবার লিখে নিই। তো বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন সালফাইড H2S প্লাস সাথে দেওয়া আছে ক্লোরিন, বিক্রিয়ার পরে তৈরি হচ্ছে সালফার প্লাস 2HCl। আচ্ছা, তো প্রথম আমাদের কি করতে হবে? সমতাকরণ করতে হবে। সমতাকরণের বেসিক কি? সমতাকরণের বেসিক হলো বিক্রিয়কে এবং উৎপাদে পরমাণুর সংখ্যা সমান রাখতে হবে। যেমন বিক্রিয়কে হাইড্রোজেন আছে কয়টা? দেখো আমি একটু দেখাই। বিক্রিয়কে হাইড্রোজেন আছে 2টা, তাহলে উৎপাদে হাইড্রোজেন কয়টা? 2টা, তো ঠিকই আছে। আচ্ছা, বিক্রিয়কে সালফার কয়টা আছে? 1টা, তো উৎপাদে সালফার কয়টা? 1টা, এটাও ঠিক আছে। বিক্রিয়কে ক্লোরিন কয়টা আছে? 2টা, তাহলে উৎপাদে ক্লোরিন কয়টা? এই যে তোমরা জানো এই সামনে 2 দেওয়া থাকলে সেটা হাইড্রোজেনের বেলাতেও কাউন্ট হয়, ক্লোরিনের বেলাতেও কাউন্ট হয়, তাহলে এখানে ক্লোরিনও 2টা। এখানে বিক্রিয়ক, বিক্রিয়ক মানে তীর চিহ্নের এই পারে যা আছে এগুলো সব বিক্রিয়ক, আর উৎপাদ তীর চিহ্নের ওই পারে যা আছে, এখানেও ক্লোরিন 2টা, এখানেও ক্লোরিন 2টা। ঠিক আছে, তাহলে আমাদের এগুলো নিয়ে আর কোনো সমস্যা হলো না, এগুলো নিয়ে আমাদের আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এই সমতাকরণটা চেক করে ফেললাম। এবার আমরা দেখি, আসো সমতাকরণের পরে আমরা কি করব? জারণ মান লিখব। জারণ মান লেখার ক্ষেত্রে আমরা জানি যে নিরপেক্ষ বা মুক্ত মৌলর জারণ মান 0 হয়। আচ্ছা, নিরপেক্ষ বা মুক্ত মালেকে এখানে দেখো, এখানে সালফারের পাশে কিন্তু আর কেউ নাই, তাহলে সালফার নিরপেক্ষ বা মুক্ত মৌল। এখানে ক্লোরিনের ক্ষেত্রেও দেখো, ক্লোরিনও নিরপেক্ষ বা মুক্ত মৌল, কারণ ক্লোরিনের পাশে আর কেউ নাই, তাহলে নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ মান 0 আমরা লিখে নিলাম। আচ্ছা, এরপরে এই জায়গাতে এখানে দেখো, এখানে কি হাইড্রোজেনকে আমরা নিরপেক্ষ বলতে পারি? পারি না, কারণ হাইড্রোজেনের সাথে সালফার আছে। সালফারকে আমরা নিরপেক্ষ বলতে পারি? পারি না, কারণ সালফারের সাথে হাইড্রোজেন আছে। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা নিরপেক্ষ বা মুক্ত যৌগ। তো তোমরা আশা করি সবাই জানো নিরপেক্ষ বা মুক্ত যৌগের জারণ মানের যোগফল 0 হয়। তাহলে এখানে জারণ মানের যোগফলটা 0 করতে হবে। কিভাবে? আর পাঠ্য বইয়ে দেখবা জারণ মান মোটামুটি 10টার মতো নিয়ম পড়ানো আছে, 10টা নিয়ম পড়ানো আছে, এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এই 10টা নিয়মের মধ্যে যে মৌলের জারণ মানগুলো পড়ানো হয়েছে এগুলো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। এই 10টা নিয়মের মধ্যে যে মৌলের জারণ মান পড়ানো নাই সেটা হিসাব নিকাশ করে যা আসবে তাই। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পড়ছি যে হাইড্রোজেনের জারণ মান +1, হাইড্রোজেনের জারণ মান +1। তো হিসাব করবো কেমনে? আমরা বলবো একটা হাইড্রোজেন +1, তাহলে 2টা হাইড্রোজেন +2।
তাহলে হাইড্রোজেনের অংশ যদি প্লাসের 2 হয় তাহলে সালফারের অংশকে ডেফিনেটলি -2 হতে হবে। আর 10টা নিয়মের মধ্যে তোমরা জানো সালফারের নিয়মটা কিন্তু পড়ানো হয়নি। তাহলে আমরা কি বলবো, আমি আরেকবার রিপিট করছি, দেখো হাইড্রোজেনের জারণ মান +1, তাহলে একটা হাইড্রোজেন +1 তাহলে দুটা হাইড্রোজেন প্লাসের 2, তাহলে হাইড্রোজেনের অংশ প্লাসের 2 হলে সালফারের অংশ হবে -2। এম আই ক্লিয়ার? আচ্ছা, এইবারে আসো, এখানেও আমরা জানি যে হাইড্রোজেনের জারণ মান +1, এটা পড়ানো হয়েছে। ক্লোরিন বা হ্যালোজেন মৌলের জারণ মান -1, এটাও পড়ানো হয়েছে। এবার আমরা একটু হিসাবটা দেখি, একটা হাইড্রোজেন +1 তাহলে দুটা হাইড্রোজেন প্লাসের 2। আচ্ছা, একটা ক্লোরিন -1 তাহলে দুটা ক্লোরিন -2, এই প্লাসের 2 মাইনাসের 2 কেটে গেলে কিন্তু জিরোই দেখাবে। হ্যাঁ, এই হলো জারণ মান লেখা। তাহলে আমরা 2 নম্বর স্টেপটাও কমপ্লিট করছি। এবার আমরা দেখব জারণ মান বৃদ্ধি পাইল কার। জারণ মান বৃদ্ধি ব্যাপারটা আমরা কেমনে দেখব, দেখো আমরা সিরিয়াল একটু চেক করি। দেখো হাইড্রোজেনের জারণ মান এখানে কি আছে, বিক্রিয়কে হাইড্রোজেনের জারণ মান +1, উৎপাদে তাকায় দেখো উৎপাদেও হাইড্রোজেনের জারণ মান +1-ই আছে। তার মানে হাইড্রোজেনের জারণ মান বাড়েও নি কমেও নি। আচ্ছা, আমরা জারণ মানের বৃদ্ধি বা হ্রাস দেখার জন্য আগে যদি একটা স্কেল চিন্তা করি তাহলে আরেকটু ভালো হয়। দেখো আমরা একটা স্কেল চিন্তা করি, স্কেলের এই জায়গাটাকে ধরলাম আমরা 0, এইখান থেকে যদি আমরা উপরে যাই তাহলে সেটা হবে +1, আরও উপরে গেলে হবে +2, আরও উপরে গেলে হবে +3, আর যদি নিচে আসি তাহলে এটা হবে -1, আরও নিচে গেলে আরও নিচে গেলে হবে -2, আরও নিচে গেলে হবে -3। তাহলে 0 থেকে যদি আমরা উপরে যাই তাহলে সেটা প্লাস বা বৃদ্ধি, 0 থেকে যদি আমরা নিচে আসি তাহলে সেটা মাইনাস বা হ্রাস, এভাবে আমরা চিন্তা করব। এখানে খেয়াল করো বিক্রিয়কে সালফারের জারণ মান আছে -2, তার মানে বিক্রিয়কে সালফারের জারণ মানের পজিশন এই জায়গাতে, এই যে -2। তাহলে বিক্রিয়কে সালফারের জারণ মানের পজিশন কোন জায়গাতে, এই জায়গাতে। বিক্রিয়কে সালফারের জারণ মানের পজিশনটা এই জায়গাতে। তো আমরা দেখো বিক্রিয়কের সাথে উৎপাদের কম্পেয়ার করব। তো বিক্রিয়কে সালফারের জারণ মান হলো -2, কিন্তু উৎপাদে গিয়ে সালফারের জারণ মান কত দেখাচ্ছে, উৎপাদে গিয়ে সালফারের জারণ মান দেখাচ্ছে 0। তাহলে একটু ভালো করে খেয়াল করো, যেটা -2 এই পজিশন থেকে যদি 0-তে আসে তাহলে ডেফিনেটলি এটা কি বৃদ্ধি পাইল। তাহলে আমরা এখানে লিখব জারণ মান বৃদ্ধি। আমরা সংক্ষেপে লিখলাম জারণ মান বৃদ্ধি, তোমরা যেমনটা মনে রাখতা জামা বৃদ্ধি, যাই হোক। তাহলে জারণ মান বৃদ্ধি, তাহলে এখানে আমরা দেখলাম যে সালফারের জারণ মান বৃদ্ধি পাইল। তো আমরা কিন্তু স্টেপ দিছি তোমাকে কি, জারণ মান বৃদ্ধি দেখা হলেই এই জারণ অর্ধ বিক্রিয়াটা লিখে ফেলতে হবে। তো আমরা এখানে জারণ অর্ধ বিক্রিয়া কীভাবে লিখবো, আমি বিক্রিয়ার নাম লিখছি না, আমরা এই যে অর্ধ বিক্রিয়া বলতে এই জায়গাটাকে বোঝাচ্ছি। হ্যাঁ, তাহলে জারণ অর্ধ বিক্রিয়া আমরা কি লিখবো, এই বিক্রিয়কে এবং উৎপাদে যা আছে তাই লিখবো, কোনো কিছু চেঞ্জ করব না। আচ্ছা, কিভাবে লিখবো দেখো, আমরা লিখবো জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কীভাবে লিখবো, আরেকবার রিপিট করছি, এই যে বিক্রিয়কে যা আছে এবং এটা এই পাশে উৎপাদে গিয়ে যা আছে আমরা তাই লিখব, কোনো কিছু চেঞ্জ করব না। আমি মনে রাখার জন্য বলতাম যে দেখে দেখে লিখবে, এখানে যা আছে তাই দেখে দেখে লিখবে। এরপরে সালফারের সাথে গল্প করবা, সালফারকে বলবা যে সালফার ভাই তুমি তো এখানে -2 মানে ঋণী পজিশানে ছিলা, মাইনাস মানে কি ঋণী মানে ঋণাত্মক। সালফারকে প্রশ্ন করবা যে সালফার ভাই তুমি তো ঋণী বা ঋণাত্মক আয়ন ছিলা মানে ঋণী ছিলা, তুমি মনে করো কারো কাছ থেকে 2 টাকা গ্রহণ করে ঋণী হয়ে আসো, তো তোমার মুক্ত হওয়ার উপায় কি, কারণ তোমাকে ওই পারে কি দেখাচ্ছে, মুক্ত দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে সালফারকে যদি আমি প্রশ্ন করি সালফার ভাই তুমি এখানে -2 মানে ঋণাত্মক বা ঋণী পজিশানে আসো, ওই পারে গিয়ে মুক্ত কিভাবে হলে, তো তুমি চিন্তা করো তুমি কারো কাছ থেকে 2 টাকা গ্রহণ করে ঋণী হয়ে আসো, মুক্ত হওয়ার উপায় কি, মুক্ত হওয়ার উপায় হচ্ছে তাকে ওই 2 টাকা ফেরত দিয়ে দাও। এই যে ফেরত দিলা মানে কি, তুমি তোমার কাছ থেকে ইলেকট্রনটা ছেড়ে দিলা। তাহলে ইলেকট্রনের সারণ মানে আমরা কি জানি, জারণ। এই বিক্রিয়াটাই হলো জারণ অর্ধ বিক্রিয়া। এখন একটু বিক্রিয়ার সাথে মিলিয়ে নিতে হবে, এখানে উদ্দীপকে যে দেওয়া এখানে সালফার কয়টা, একটা, তো ঠিকই আছে। এখানে তৈরি হয়েছে কয়টা, একটা, তো ঠিকই আছে। কিভাবে, 2টা ছেড়ে দিয়ে। তাহলে ইলেকট্রনের সারণ মানে কি জানি আমরা, জারণ। তাহলে এই বিক্রিয়াটাই আমাদের এখানে লিখতে হবে। তা আমরা কি লিখব, এই যে সালফার -2, তারপরে এটা ওই পারে কি দেখাচ্ছে, মুক্ত দেখাচ্ছে, কিভাবে, 2টি ইলেকট্রন ত্যাগ করে, ব্যাস। এবং বাংলা কথা তুমি কি লিখবা, বাংলা কথা লিখবা যে এই জারণ মান লিখার পরে যেটা লিখবা সেটাতে লিখবা যে বিক্রিয়ক অংশে সালফারের জারণ মান -2, কিন্তু উৎপাদ অংশে সালফারের জারণ মান 0, সুতরাং সালফার আয়ন 2টি ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সুতরাং এটি একটি জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এরপরে আসো বিজারণ বিক্রিয়াটা আমরা কেমন লিখব। তো আমাদের পরের স্টেপ কি দেখো, জারণ মান হ্রাস কার পাইল সেটা দেখতে হবে। আমরা একটু ক্লোরিনের দিকে তাকাই,
আমরা একটু ক্লোরিনের দিকে দেখাই। দেখো ক্লোরিনের জারণ মান দেখাচ্ছে 0, কিন্তু উৎপাদ যৌগে ক্লোরিনের জারণ মান কত দেখাচ্ছে খেয়াল করো। ক্লোরিনের জারণ মান 0, কিন্তু এই যে দেখো 0 0, কিন্তু উৎপাদ যৌগে ক্লোরিনের জারণ মান দেখাচ্ছে -1। তাহলে 0 থেকে -1, দেখো 0 থেকে -1, 0 থেকে -1, তার মানে এটা কিন্তু জারণ মান হ্রাস পাইল। তাহলে আমরা এখানে কি লিখব? আমরা লিখব জারণ মান হ্রাস। 0 থেকে যেহেতু -1, তার মানে জারণ মান হ্রাস। তো জারণ মান হ্রাস থেকে যে স্টেপ খেয়াল করো, জারণ মান হ্রাস থেকে কি লিখতে হয়? জারণ মান হ্রাস থেকে বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হয়। তাহলে এবার আমরা কি লিখব? এবার আমরা বিজারণ অর্ধবিক্রিয়া লিখব। কীভাবে লিখব? যা আছে তাই দেখে দেখে লিখব। এই যে এখানে আমরা ক্লোরিন দেখতে পাচ্ছি 0, আমরা ক্লোরিন 0 লিখছি। তারপরে আমরা একটা তীর চিহ্ন দিব, ওই পারে ক্লোরিন কি -1 আছে। এবার আমরা আবার ওই ক্লোরিনের সাথে গল্প করব। ক্লোরিনকে জিজ্ঞেস করো, ক্লোরিন ভাই তুমি তো এখানে মুক্ত ছিলা, তুমি হঠাৎ করে ওই উৎপাদে গিয়ে তোমাকে ঋণী কেন দেখাচ্ছে? তো বেসিক ক্লিয়ার করো, একটা মানুষ ঋণী কখন হয়? তুমি ধরো মুক্ত আসো, তোমাকে একটু পরে ঋণী দেখানো হচ্ছে বা ঋণাত্মক আয়ন দেখানো হচ্ছে। কিভাবে? তাহলে ডেফিনেটলি তুমি একটা ইলেকট্রন গ্রহণ করছো বিধায় তোমাকে ঋণী দেখানো হচ্ছে। তো ক্লোরিনকে যদি জিজ্ঞেস করা হয়, ক্লোরিন ভাই তুমি এখানে মুক্ত, কিন্তু ওই ফারে তোমাকে ঋণী দেখাচ্ছে কেন? তখন আমরা বলবো যে, তখন ক্লোরিন কি উত্তর দিবে? ক্লোরিন বলবে যে একটি ইলেকট্রন গ্রহণ করছি বিধায় আমাকে ঋণী দেখাচ্ছে। আচ্ছা, এবার আমরা একটু বিক্রিয়ার সাথে মিলিয়ে নিই। বিক্রিয়াতে দেখো এখানে ক্লোরিন কয়টা? আমরা বলবো বিক্রিয়াতে ক্লোরিন 2টা। তাহলে এখানে আমাকে ক্লোরিন 2 দিতে হবে। এখন কথা হলো, একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে 2টা ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করবে। আর একটা ক্লোরিন যদি একটা আয়ন তৈরি করে তাহলে 2টা ক্লোরিন কি করবে? 2টা আয়ন তৈরি করবে। ব্যাস, এই যে আয়ন তৈরি হয়ে গেল। তোমাকে কিন্তু এই বিষয়টা অবশ্যই মিলিয়ে রাখতে হবে জারণ বিজারণ বিক্রিয়াতে, যে ত্যাগকৃত ইলেকট্রন এবং এই যে গ্রহণকৃত ইলেকট্রন যেন সমান হয়। এটার বেসিক কি আমরা মনে রাখার জন্য এভাবে বলতাম যে, তুমি যদি কোনো ভিক্ষুককে 2 টাকা ভিক্ষা দাও তাহলে ভিক্ষুক কি 10 টাকা পাবে? পাবে না তো। তাহলে 2 টাকা দিলে 2 টাকায় পাবে। অর্থাৎ এই যে ইলেকট্রনটা ছেড়ে দিল, এটাও তো এক প্রকার দান করা। এরা আবার ইলেকট্রন গ্রহণ করলো, এটা তাহলে কি আমরা যে পরিমাণ ইলেকট্রন ত্যাগ করব ওই পরিমাণ ইলেকট্রনই কিন্তু তাকে গ্রহণ করতে হবে। এটা কিন্তু জারণ বিজারণের আরেকটা বেসিক কথা। এই জায়গাতে কিন্তু সমতাগ্রহণ না হলে নাম্বার কাটবে। ব্যাস, তাহলে আমরা এই বিক্রিয়াটা এখানে লিখে ফেলি। তা আমরা কি লিখব? আমরা লিখব যে ক্লোরিন এভাবে মুক্ত ছিল, ক্লোরিন 2টা ইলেকট্রন গ্রহণ করে কি হলো? 2 ক্লোরিন মাইনাস হলো। ব্যাস, এই হলো জারণ এবং বিজারণ বিক্রিয়া। এবার জারক এবং বিজারক পদার্থ আমরা কিভাবে শনাক্ত করব? এটা খুবই সিম্পল একটা কথা। দেখো, আমরা উল্টা মনে রাখবো, উল্টা কথাটা মনে রাখলে হবে। এখানে একটু খেয়াল করো, এই বিজারণ বিক্রিয়াটা কার ঘটলো? বিজারণ বিক্রিয়াটা ঘটলো কিন্তু ক্লোরিনের। তাহলে বিজারণ বিক্রিয়াটা যদি ক্লোরিনের ঘটে, বিজারণ বিক্রিয়া যদি ক্লোরিনের ঘটে, তাহলে ক্লোরিন হবে জারক পদার্থ। তাহলে ক্লোরিন কি? জারক পদার্থ। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো বিজারক পদার্থ। তাহলে এই যে দেখো, জারণ বিক্রিয়া যার ঘটলো, জারণ বিক্রিয়া কার ঘটলো? এই পদার্থটার ঘটলো। তাহলে এখানে তুমি পুরো পদার্থটাকেই লিখতে পারো হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড এটা একটা বিজারক পদার্থ। তো জারণ বিজারণ হলো বিক্রিয়ার নাম, আর জারক বিজারক হলো এই পদার্থের নাম। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখবো হচ্ছে উল্টা, যেটার বিজারণ ঘটবে ওটাই জারক হবে। ঠিক আছে, যেটা বিজারণ ঘটবে ওটাই জারক হবে। বা আরেকটা ট্রিক আমরা ক্লাসে পড়াইছিলাম, মনে আছে কিনা দেখো। আমরা মনে রাখবো জাবি। যেমন ধরো যে ঢাবি লেখা থাকে, ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাবি মানে কি? রাজশাহী বিশ্ববিদ্যালয়। তাহলে জাবি মানে কি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটাতেও মনে রাখতে পারো, যেটা জারণ হবে সেটা বিজারক। তাহলে যেটার জারণ হয় সেটা কি? বিজারক। আর তাহলে যার বিজারণ ঘটবে তার কি? জারক। তুমি উল্টা কথা মনে রাখতে পারো, জাবি দিয়েও মনে রাখতে পারো। তাহলে আমরা আরেকবার রিপিট করছি। দেখো, এখানে ক্লোরিনের কি বিক্রিয়া হলো? ক্লোরিনের বিজারণ বিক্রিয়া হলো। তাহলে যার বিজারণ বিক্রিয়া হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। যার বিজারণ বিক্রিয়া হবে তাকে আমরা বলবো জারক পদার্থ। আর যার জারণ বিক্রিয়া ঘটবে তাকে আমরা বলবো, আমি কি ভুল বলছি? যার বিজারণ হবে তাকে আমরা জারক পদার্থ বলবো, যার বিজারণ হবে তাকে আমরা জারক বলবো, যার জারণ ঘটবে তাকে আমরা বিজারক বলবো। আচ্ছা, ঠিক আছে, আর দরকার নাই। দেখো, তুমি আশা করি বুঝে ফেলছো। এবার বাকি থাকলো কি? দর্শকায়ন। দর্শকায়ন মানে কি? মনে করো স্টেডিয়ামে খেলা হচ্ছে, একদল গোল দিচ্ছে আর একদল গোল খাচ্ছে। আমরা যারা গ্যালারিতে বসে থাকি আমাদের কি হয়? আমরা তো দর্শক। তাহলে আমাদের কিন্তু আমরা গোল খাইও না, আমরা গোল দিও না, আমাদের জারণ মানের কোনো হ্রাস বৃদ্ধি ঘটে না। এক্ষেত্রে একটু খেয়াল করো, এই বিক্রিয়াতে দেখো, এই যে হাইড্রোজেনের জারণ মান আমরা কত বলছিলাম? +1। এই পারে হাইড্রোজেনের জারণ মান কত বলছিলাম? +1। তার মানে বিক্রিয়কের সাথে উৎপাদের যদি কম্পেয়ার করি, হাইড্রোজেনের জারণ মানের হ্রাস বা বৃদ্ধি কোনো কিছু ঘটলো না। তাহলে হাইড্রোজেন এখানে কি? দর্শক আয়ন। তাহলে আমরা এখানে কি লিখব? দর্শক আয়ন। দর্শক আয়ন। শুধু হাইড্রোজেন লিখলে হবে না, অবশ্যই এখানে আয়ন চিহ্নটা দিতে হবে।
তাহলে হাইড্রোজেন এখানে কি দর্শক আয়ন। ঠিক আছে, আশা করি আমরা বুঝাইতে পারছি। তাহলে তোমাকে আমি 1 মিনিটে ব্যাপারটা সামারি করে দিই। যে কোনো বিক্রিয়া যখন তুমি দেখবা তখন প্রথম ওটা সমতাকরণ করে নিবা, সমতাকরণের পরে জারণ মান লিখবা। এই জারণ মান কীভাবে লিখতে হয় বা পাঠ্য বইয়ে যে 10টা জারণ মান লেখা আছে, এই 10টা জারণ মান যদি তোমার মনে রাখতে কষ্ট হয় তাহলে এই আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে নাও। ওখানে সুন্দর করে অল্প সময় ব্যাখ্যা করে দেওয়া আছে যে কীভাবে আমরা মনে রাখতে পারি। পাঠ্য বই রিডিং তো তুমিও পড়তে পারো, আমার দায়িত্ব বেসিক্যালি হচ্ছে কীভাবে আমরা মনে রাখবো পড়াগুলো, পরীক্ষার হল পর্যন্ত কীভাবে আমার কথাগুলো যাবে, এটাই আমার টার্গেট। আচ্ছা, তো প্রথমত আমরা কী করবো, সমতাকরণ করে নিব, তারপরে আমরা জারণ মান লিখবো, তারপরে জারণ মানের বৃদ্ধি দেখব, বৃদ্ধি দেখে জারণ বিক্রিয়া লিখে ফেলবো, তারপরে জারণ মানের হ্রাস দেখবো, লিখে বিজারণ বিক্রিয়া লিখে ফেলবো, তারপরে জারক বিজারক পদার্থ চিহ্নিত করে ফেলবো, দেন যেটা বাকি থাকলো সেটা দর্শক আয়ন। এরপরে যদি আমরা সিদ্ধান্ত দিতে চাই, সিদ্ধান্তের বেলায় লিখবো যেটা অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এর এক অংশে জারণ আর এক অংশে বিজারণ ঘটতেছে এবং এটা একই সাথে প্রতিস্থাপন বিক্রিয়া। কেন প্রতিস্থাপন? এখানে দেখো এই যে ক্লোরিন কিন্তু এই সালফারকে প্রতিস্থাপিত করে দিছে, এই ক্লোরিন কিন্তু সালফারকে প্রতিস্থাপিত করে দিয়ে নিজে ওই জায়গা দখল করছে, করে এই সেল তৈরি করছে। তাহলে এটা একই সাথে জারণ বিজারণ এবং একই সাথে প্রতিস্থাপন বিক্রিয়া। আশা করি ক্লিয়ার হয়েছে সবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।